আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস নিরি, ষষ্ঠ পর্ব। এর মধ্যে কয়েকদিন পার হয়েছে। নিরি এখন অনেকটাই সুস্থ। সে একা একা হাঁটতে পারে। পায়ের ব্যথাটা অবশ্য আছে, তবে আগের মতো তীব্র নয়। হাঁটার সময় কিছুটা সতর্ক থাকতে হয়। বাম হাতের ক্ষতটা শুকিয়ে এসেছে। তারপরও নিয়মিত বাটা পাতা দিচ্ছে। পাতা যে কতটা কার্যকরী বুঝতে পারছে সে। ব্যথা একেবারেই কমিয়ে দিয়েছে। গতকাল সমস্ত শরীরে হঠাৎ চুলকানির সৃষ্টি হয়েছিল। নীরও কারণটা ধরতে পেরেছিল। একই পোশাক দীর্ঘদিন পরে থাকার কারণে শরীর চুলকাচ্ছিল। শেষে রিয়ানার পোশাক পরলে শরীরে চুলকানি কমে যায়। তখন নিরি ঠিকই উপলব্ধি করে রিয়ানার পোশাকগুলো রেখে দিলে নীরও সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। নীরো আর নিরি দুজনে এখন সার্ভার রুমে থাকে। দুজনের জন্য সার্ভার রুমের খানিকটা দূরত্বে দুটো বিছানা আছে। প্রায়ই তারা মাঝখানে আগুন জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত কথা বলে। তাদের সম্পর্ক এখন অনেক সহজ হয়ে গেছে। নিজেদের মধ্যে জড়তাও কেটেছে। দুজনেই দুজনকে বিশ্বাস করে এবং একজন অন্যজনের উপর দারুণ নির্ভরশীল। নীরোকে নিয়ে নিরির এখন কোনো ভয় নেই, বরং নীরোকে ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না। তার চিন্তা, চেতনা, ভাবনা সবকিছুতেই শুধু নীরো আর নীরো। নীরোর সাথে কেন যেন ঘন্টার পর ঘন্টা গল্প করতে তার ভালো লাগে। গত রাতেও তারা অনেক রাত পর্যন্ত গল্প করেছে, কথা বলেছে। কথার এক ফাঁকে নীরো তাকে বলেছে আজ তাকে নিচে নিয়ে যাবে। এজন্য সকালে নাস্তা করার পর নিরি নিজেই জিজ্ঞেস করলো, নীরো, গতকাল তুমি বলেছিলে আজ আমাকে তুমি নিচে নিয়ে যাবে। হুম, নিয়ে যাব, কিন্তু ভয় পাচ্ছি এই ভেবে যে তুমি ফাটল থেকে খাড়া পথে নিচে নামতে পারবে কিনা। আমি নামতে পারবো, যদি পায়ে আবার ব্যথা পাও। তুমি ধরে রাখবে। ঠিক আছে, তাহলে তৈরি হয়ে নাও। আমাদের কি কি কাজ? তুমি সবকিছুই আগেই এনে রেখেছ। তেমন কোনো কাজ নেই। কিছু কলা আর নাশপাতি আমরা আনতে পারি। আসলে নিচে যাওয়ার মূল উদ্দেশ্য কিছুটা পরিবর্তন। এই সার্ভার রুমে থাকতে থাকতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। ঠিকই বলেছ, তোমার কিছুটা পরিবর্তন দরকার। চলো তাহলে যাই। দুজনে বাইরের বড় পাথরটার উপর এলো। নিচে নামার পথে এসে নিরি থমকে গেল। নিজেই বলল, যদি পা পিছলে পড়ে যাই। আগেই বলেছিলাম আশঙ্কাটা আছে। আমি তোমার হাত ধরছি। ধরো। নীরো সামনে, নিরি পিছনে। পথটা এমন যে পিছন থেকে হাত ধরা কঠিন। না পেরে নিরি বলল, আমি ঠিক মতো তোমার হাত ধরতে পারছি না। তাহলে আজকে থাক, আরো কয়েকদিন পরে নামবো। না, আমার নামতে ইচ্ছে করছে। কিভাবে নামবে? তুমি আমাকে পাজকলে করে নামাও। তোমার মাথা খারাপ? এরকম খারাপ পথে তোমাকে পাজকলে করে নামাবো কিভাবে? আমার দুটো হাতেই আটকা পড়ে যাবে। আমি ভারসাম্য রক্ষা করতে পারবো না। শেষে দেখা যাবে দুজনেই পড়ে গিয়ে হাত পা ভেঙেছি। তাহলে তুমি বরং এক কাজ করো, আমার কাঁধে ভর দাও, আর আমি দুই হাতে পাথর ধরে ধরে নামতে থাকি। ঠিক আছে। কথাটা বলে নিরি নীরোর কাঁধে হাত দিয়ে সামনে পা বাড়ালো। কিন্তু পা ফেলতে সে খুব ভয় পাচ্ছে। শেষে পিছন থেকে দু হাতে নীরোর গলা জড়িয়ে ধরে সামনের দিকে ভর ছেড়ে দিল। নীরো বলল,
এভাবে ধরলে? ঠিক আছে, ধরো, শক্তভাবে ধরে রেখো, পড়ে যেও না। না, পড়বো না। নীরু দু হাতে দুপাশের পাথরে ভর দিয়ে সে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। একেবারে নিচের দিকে আসতেই তার পা এমনভাবে কাঁপতে লাগলো যে তার মনে হচ্ছিল সে পড়ে যাবে। তবে ভাগ্য ভালো, শেষ পর্যন্ত পড়ল না। নিরাপদেই নিচে আসতে পারলো। কাঁধ থেকে নেমে নিরি উৎফুল্ল কণ্ঠে বলল, শেষ পর্যন্ত তাহলে নামতে পারলাম? হ্যাঁ, পারলে। কিন্তু উপরে ওঠার সময় উঠবে কিভাবে? তখন দেখা যাবে আরো এক সমস্যা হয়েছে। নিরি মুচকি হেসে বলল, তুমি খুব বুদ্ধিমান। দেখা যাবে একটা না একটা উপায় বের করে ফেলেছ। তা করা যাবে। আসলে আমাদের এখানে একটা দড়ির মই বানাতে হবে, তাহলে সহজেই আমরা উঠতে নামতে পারবো। তুমি ঠিকই বলেছ, কিন্তু দড়ি পাবো কোথায়? এখন দড়ি পাওয়া যাবে না, দড়ির মতো কিছু লতা আছে, আপাতত সেগুলো দিয়ে কাজ সারতে হবে। আমি উপরে উঠে গিয়ে লতা নিচে ঝুলিয়ে দেব, তুমি লতাটা শক্তভাবে ধরে রাখবে, আমি তোমাকে টেনে তুলবো। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন চলো বনের দিকে যাই। চলো যাই। তোমার হাঁটতে অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে পা একেবারেই ঠিক হয়ে গেছে। তারপরও সাবধানে হাঁটবে, নিচে অনেক পাথর আর বড় বড় গাছের শিকড় আছে। সাবধানে পা না ফেললে ওগুলোর উপর পা পড়ে পা মুচকে যেতে পারে। ঠিক আছে, সাবধানে ফেলবো। আমরা কোন দিকে যাব? ডান পাশে পাথরের গা ঘেঁষে সামনের দিকে। এদিকটায় ফলের গাছ বেশি। আগে অবশ্য আমি এদিকে খুব বেশি দূর যাইনি। নিরি হাঁটতে হাঁটতে বলল, চারপাশটা দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি। রোবটেরা চমৎকারভাবে এখানকার সবকিছু তৈরি করেছে। কি বিশাল বিশাল গাছ! বহু বছর ধরে ওরা নিন তৈরি করেছে। দেখে এত বড় গাছ আছে, হ্রদ, পানি দেখলে তোমার আরো ভালো লাগবে। তবে পৃথিবীর উপরিপৃষ্ঠের তুলনায় নাকি এগুলো কিছুই না। আসলে উপরে যা কিছু আছে সব প্রাকৃতিক। নিনিন একটি কৃত্রিম জগৎ। কৃত্রিম হিসেবে নিনিনের সৌন্দর্য অসাধারণ। তোমার ভালো লাগছে দেখতে? অপূর্ব, অপূর্ব, উৎফুল্ল কণ্ঠে বলল নিরি। তারপর ডানে একটা আপেল গাছ দেখে বলল, আরে, এখানেই আপেল গাছ দেখছি। যাওয়ার সময় নিয়ে যাব। এখন চলো এগোতে থাকি। চলো। আসলে আমি কখনো কল্পনাই করতে পারিনি মাটির নিচে এত সুন্দর আরো একটা জগৎ থাকতে পারে। অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু। নীরো এবার বামে একটা পিলার দেখিয়ে বলল, এই যে দেখো, পিলার। পিলারগুলোর উপর নম্বর আর দিক লেখা আছে। কাজে তোমার কোথাও হারানোর সম্ভাবনা নেই। শুধু পিলার নম্বরটা মনে রাখলেই হবে। আর যদি শুনুনি নিয়ে যেতে চাও, তাহলে পিলার ধরে ধরে ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাবে। নম্বর যত কমতে থাকবে, ধরে নেবে ততই তুমি শুনুনিনের কাছে চলে এসেছো। তবে পথটা খুব বিপদসংকুল, মাঝে মাঝে ডোবা নালাও পড়ে, তখন ঘুরপথে যেতে হবে। আমাদের কি আর শুনুনিনে যাওয়ার প্রয়োজন আছে? জানি না প্রয়োজন হবে কিনা, কিন্তু রোবটেরা আমাকে না পেয়ে খুঁজতে শুরু করবে এবং আমাকে খুঁজে বের করবেই। তখন কি হবে জানি না। আগে দেখেছি কেউ হারিয়ে গেলে 2 দিনের মধ্যে রোবটেরা তাকে খুঁজে বের করে। তুমি হারিয়ে যাওনি, আমার সাথে আছো। রোবটদের কাছে আমি হারিয়ে গেছি, কিন্তু রোবটেরা তো সক্রিয়ই নেই। না থাকলে ভালো, কিন্তু থাকলে সমস্যা। সেক্ষেত্রে তোমাকে নিয়েও ভয়ের কারণ আছে। তুমি নারী, নিনে আগে কখনো নারী ছিল না। তোমাকে দেখে রোবটেরা কি সিদ্ধান্ত নেয় সেটা অনেক বড় চিন্তার বিষয়।
এত চিন্তা করছো কেন? চিন্তা করছি তোমার ভবিষ্যৎ নিয়ে। আমাকে রোবটেরা ধরে নিয়ে গেলে তখন কি হবে? তোমাকে রোবটেরা ধরে নিয়ে যাবে কেন? আর যদি ধরে নিয়ে যায়ও, আমিও তোমার পিছন পিছন যাব। নীরু অবাক হয়ে বলল, কেন? কেন জানি না, তবে তোমাকে আমার ভালো লাগে। হয়তো এই জন্যই যাব। না, তুমি আমার পিছন পিছন যাবে না। তুমি সার্ভার রুমে চলে যাবে এবং সেখানেই থাকবে। ওখানকার পিলার নম্বরটা নিশ্চয় মনে আছে, দক্ষিণ ২১,৩০৪। নীরি এবার নীরোর একেবারে সামনে এসে বলল, তুমি নিশ্চিত থাকতে পারো রোবটেরা কোনোদিন তোমাকে ধরে নিয়ে যাবে না, কারণ কোনো রোবট আর এখন সক্রিয় নেই। সব ধ্বংস, মানে নিষ্ক্রিয় হয়ে গেছে। এই কথা তোমাকে অনেকবার বলেছি। আর যদি ২-৪টা থেকেও থাকে, সেইগুলো সব পৃথিবীর উপরে নারীদের নিয়ন্ত্রণে। এরকম হলে তো ভালোই হয়। অবশ্য ভালো মন্দ বুঝতে পারছি না। মাঝে মাঝে অনেক কিছু আমি বুঝতে পারি না। এত কিছু বোঝার দরকার নেই। আমার তো ভালোই লাগছে। হ্যাঁ, তা আছি। একটু থেমে নীরি আবার বলল, বাতাসটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। মনে হচ্ছে এই বাতাসের মধ্যে শুধু হাঁটতেই থাকি আর হাঁটতেই থাকি। অনেকদিন পর বাইরে এসেছো বলে এরকম মনে হচ্ছে। প্রতিদিন এলে ভালো লাগবে না। তাছাড়া এখানে নানা রকম হিংস্র প্রাণী আছে। তোমাকে আগেই বলেছি, ওগুলো ভয়ঙ্কর। এজন্য সবসময় সতর্ক থাকতে হবে। নীরি হেসে দিয়ে বলল, তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। কেন? নীরি সরু চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে রক্ষা করবে। সবসময় পারবো কিনা জানি না। সবকিছু আমার নিয়ন্ত্রণেও নেই। এখানে এত বড় বড় সাপ আছে যে তোমাকে আমাকে গিলে খেয়ে ফেলতে পারবে। পানিতে এত কুমির যে ওগুলোর সাথে পারা যাবে না। এছাড়া কিছু ভয়ঙ্কর মাকড়সা, পোকা আর জোক আছে। ওগুলোর একটা কামড় আমাদের মৃত্যুর জন্যই যথেষ্ট। আশা করছি সেরকম কিছু হবে না। নীরু এবার পিছনের দিকে তাকিয়ে বলল, না হলে ভালো। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। চলো ফিরে যাই। না, আরো খানিকটা এগোই। সামনে কি আছে দেখতে চাই। আমি আগে এদিকে এত দূর আসিনি, আজই প্রথম। আগে পানি, খাবার যা কিছু নিয়েছি সব সার্ভার রুমের সামনে জঙ্গল থেকে। আজ আমরা ডান দিকে এসেছি, তাও প্রায় আধ ঘন্টা হয়েছে। দূরত্ব কিন্তু কম পার হইনি। আমি যা আশা করেছিলাম তার থেকে তুমি অনেক বেশি পথ হেঁটেছ। আমি আসলে চারদিকটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, এজন্য হাঁটতে ইচ্ছে করছে। আর হাঁটছি। ওই দেখো, ওই যে ওই পাশে কত বড় বড় নাশপাতি। হ্যাঁ, সত্যি বড়। এত বড় নাশপাতি আমরা পথের মধ্যে দেখিনি। আগের গাছের নাশপাতি এত বড় ছিল না। চলো কতগুলো নিয়ে যাই। হ্যাঁ, চলো। দু হাতে 4টা নাশপাতি নিতে পারলো দুজন। তারপর যখন ফিরে আসার পথ ধরবে, তখন হঠাৎই চারদিকটা অন্ধকার হতে শুরু করলো। নীলু অবাক হয়ে বলল, এ কি, এরকম অন্ধকার হয়ে যাচ্ছে কেন? নীলু উপরের দিকে তাকিয়ে বলল, সর্বনাশ, বৃষ্টি শুরু হবে। বৃষ্টি? এখানে বৃষ্টি হয়? হ্যাঁ হয়। ঝড় হয়, বৃষ্টি হয়, খরা হয়, সব হয়। তবে সবই কৃত্রিম। এখনকার সূর্য কৃত্রিম, চন্দ্র কৃত্রিম, সব কৃত্রিম। যে বৃষ্টি হয় সেটাও কৃত্রিম। পানি বাষ্প হয়ে উপরে উঠে যাওয়ার পর যখন আর থাকতে পারে না, বৃষ্টি হয়ে নেমে আসে। বৃষ্টি কতক্ষণ হবে? জানি না। 1 ঘন্টাও হতে পারে, আবার 7 দিনও হতে পারে। 7 দিন? হ্যাঁ, আমি একবার 8 দিন পর্যন্ত একটানা বৃষ্টি হতে দেখেছি। তখন নিচে অনেক গাছপালা ডুবে গিয়েছিল। কি ভয়ঙ্কর কথা বলছো তুমি? ভয়ঙ্কর কথাই। আমরা বোধহয় এখন সার্ভার রুমে ফিরে যেতে পারবো না। তার আগেই বৃষ্টি শুরু হবে। এজন্য আমাদের একটা নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে।
এখানে নিরাপদ জায়গা কোথায় পাবো? সেটাই প্রশ্ন। এখানে গুহা ছাড়া আর কোনো নিরাপদ জায়গা নেই। যেগুলো দেখা যাচ্ছে সেগুলো এত ছোট যে একজন মানুষের পক্ষে ভিতরে থাকা সম্ভব না। অথচ আমরা দুজন। চলো সামনে এগোই। বেশ কয়েকটা গুহা দেখলো তারা, কিন্তু কোনোটাই দুজন থাকার উপযোগী নয়। শেষে নীরব বলল, আমরা দুজন কি দু গুহায় থাকবো? নীরি আটকে উঠে বলল, তোমার কি মাথা খারাপ? আমি তোমাকে ছাড়া থাকবো? তাহলে আবার আমাদের গুহা খুঁজতে হবে। কিন্তু বৃষ্টি। কথা শেষ করতে পারলো না নীরু। তার আগেই বৃষ্টি শুরু হলো। শেষে আর উপায় না দেখে দুজনে এ পর্যন্ত দেখা গুহাগুলোর মধ্যে সবচেয়ে বড়টায় ঢুকে পড়ল। গুহাটা লম্বাটে হলেও উচ্চতায় কম। দুজন মানুষ কোনো মতে ভিতরে বসতে পারবে, কিন্তু দাঁড়াতে পারবে না। তবে ভাগ্য ভালো, গুহাটার সামনের দিকে ঢালু থাকায় পানি ভিতরে ঢুকবে না। এজন্য দুজনের কেউই বৃষ্টির পানিতে ভিজবে না। শেষ সময় নীরব গুহার পাশ থেকে অনেকগুলো কলার পাতা কেটে নিল। এগুলো গুহার মুখে রাখলে বৃষ্টির পানি ছিটকে ভিতরে ঢুকবে না। গুহার ভিতরে ঢুকে বসতে না বসতেই শুরু হলো বৃষ্টি। এত বৃষ্টি যে নীরি স্বীকার করতে বাধ্য হলো, তার জীবনে এরকম বৃষ্টি সে খুব কম দেখেছে। সে অবাক হয়ে শুধু বৃষ্টিই দেখতে লাগলো। বাইরের আলো অস্পষ্ট হয়ে আসছে, সেখানে জায়গা করে নিচ্ছে অন্ধকার। তবে অন্ধকার ভালো লাগছে নীরি। অন্ধকারটাকে তার প্রশান্তির অন্ধকার মনে হচ্ছে। আর এই প্রশান্তির মূল কারণ নীরো। কারণ নীরো তার সাথে আছে। সে বুঝতে পারছে নিরিনের এই জীবনের নীরোই সব তার। নীরোকে ছাড়া সে কিছু কল্পনা করতে পারে না এবং পারবেও না। নীরো গুহার সামনে কলার পাতা আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দিয়েছে। এতে গুহার মুখের নিচের অংশ ঢেকে গেছে, তবে উপরের অংশ ফাঁকা আছে। এই ফাঁকা অংশ দিয়ে বাইরের সব কিছু দেখা যাচ্ছে। বাকি কলার পাতাগুলো নিচে ছোট ছোট পাথরের উপর বিছিয়ে দিয়েছে, যেন বসলে কিছুটা আরাম পাওয়া যায়। গুহাটা আসলেই ছোট, এত ছোট যে একজনের শরীর অন্যজনের শরীরের সাথে লেগে যাচ্ছে। শেষে নীরও পিছনের দিকে এসে বসার চেষ্টা করলো। তাতেও খুব একটা সুবিধা হলো না, কারণ গুহাটা খুব বেশি হলে 4 ফুট হবে। এজন্য দুজনের কেউ একটু নড়াচড়া করলে অন্যজনের সাথে শরীর লেগে যাচ্ছে। বেশ অস্বস্তি অনুভব করছে নীরও। শেষে সে বলল, বৃষ্টিটা কমলে আমরা একটা নতুন গুহা খুঁজে নেব। নীরি সামনে বসে বৃষ্টি দেখছিল। বলল, বৃষ্টি কখন কমবে? জানি না, তবে লক্ষণ দেখে মনে হচ্ছে লম্বা সময় থাকবে। তাহলে সার্ভার রুমে যাব কিভাবে? সেটাও বলতে পারছি না। আসলে আমরা অনেক দূরে চলে এসেছি। প্রথম দিন এত দূরে আসা উচিত হয়নি। যদি বৃষ্টি না থামে শেষে বিপদ আরো বাড়বে। কেন? থাকার জায়গা খুঁজে পাবো না। এই গুহাটাই তো ভালোই। নীরু অবাক হয়ে বলল, এতটুকু গুহায় আমি থাকবো কিভাবে? এখানে তো নড়াচড়ারই জায়গা নেই। একটা ব্যবস্থা হয়ে যাবে। এখানে তো শুধু তুমি আর আমি, না হয় একটু কষ্ট করলামই। আমি কষ্ট নিয়ে ভাবছি না। ভাবছি। কি ভাবছো? ভাবছি তুমি নারী আর আমি একজন পুরুষ। তাতে কি? অনেক আগে নারী পুরুষ একসাথে বসবাস করত। তুমিই বলেছ। তখন তারা একসাথে বসবাস করতে পারলে এখন পারবো না কেন? আমরা না হয় ইতিহাসের হারিয়ে যাওয়া পুরাতন একটা জীবন নতুনভাবে শুরু করলাম। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তোমার সাথে এই কয়েকদিন মিশে আমার মনে হয় পুরাতন যুগের ওই জীবনটা খারাপ ছিল না, আনন্দেরই ছিল। আসলে সকল পুরুষ খারাপ হতে পারে না। যদি খারাপ হতো তাহলে নারী পুরুষের একসাথে বসবাসের ইতিহাস থাকতো না। কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু ভুলটা কি আমার জানি না। যদি জানতে পারি তাহলে আমরা নারী পুরুষের ভুল শুধরে আবার একসাথে থাকতে পারব। এজন্য ভুলটা কি আমাদের খুঁজে বের করা উচিত? ভুলটা কি ছিল? ওই যে বললাম জানি না, তবে জানতে হবে। নীলও চিন্তিত মুখে বলল,
জানবে কিভাবে? আগে নারী পুরুষ যেভাবে একসাথে বসবাস করতো সেভাবে বসবাস করতে হবে। তাদের সেই পূর্বের জীবন আবার যাপন করতে হবে। তাহলেই বোঝা যাবে ভুলটা কোথায় ছিল। এই যেমন তোমার কথা ধরো, তুমি একজন নারীর স্বপ্ন নিয়ে বেঁচে আছো। কেন তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখছো? কারণ সে তোমার জীবনের মধুর করবে, আনন্দময় করবে। অর্থাৎ দুজন মানুষ একসাথে থাকবে এবং তাদের জীবন সুখময় হবে। দুজনের একজন যদি খারাপ হয় তাহলে দুজনের জীবন কখনোই আনন্দময়, মধুর কিংবা সুখময় হতে পারে না। তার মানে নারী পুরুষ দুজনেরই ভালো, কেউ খারাপ নয়। অথচ কি ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটেছে, নারীরা পুরুষদের নিশ্চিহ্ন করে ফেলেছে। এমনকি তাদের কোনো জিনও সংরক্ষিত নেই। এখন মাত্র অল্প কিছু পুরুষ বেঁচে আছে, তাও আবার মাটির নিচে এই নিরিনে। অর্থাৎ মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, এক ভাগ পৃথিবীর উপরে এবং অন্য ভাগ নিচে। অথচ এরকম হওয়ার কথা নয়। এরকম চরম এক প্রতিকূলতার মধ্যে প্রকৃতির এক অবিশ্বাস্য খেয়াল বা ইচ্ছে আমরা একত্রিত হয়েছি। আমাদের কি উচিত হবে না আবার নারী এবং পুরুষকে একত্রিত করার চেষ্টা করা, তাদেরকে আনন্দময় পারিবারিক জীবনে ফিরিয়ে আনা? নীরু মাথা ঝাঁকি দিয়ে বলল, নিরি, তুমি খুব জটিল কথা বলছো। কেন জটিল কথা বলছি? তুমি জানো না, পরিবার হলে কেউ কাউকে ছেড়ে কখনো যেতে পারে না, তারা একটা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আমার কি মনে হয় জানো? কি? নিরি এবার স্থির দৃষ্টিতে নীরুর দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, মনে হয় তুমি আমি কোনো বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। কিভাবে আবদ্ধ হলাম? তুমি আমাকে ছেড়ে সুরনিনে যেতে পারোনি, কিছুটা পথ গিয়ে আবার ফিরে এসেছো। কেন তুমি ফিরে এসেছো ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি। আমার কাছে মনে হয়েছে আমাকে তুমি অনুভব করো, আমার প্রতি তোমার একরকম টান আছে, এজন্য ফিরে এসেছো। আমার প্রতি তোমার এই টান আসলে একটা বন্ধন, অর্থাৎ আমি তোমাকে একরকম বন্ধনে আবদ্ধ করে ফেলেছি। একইভাবে তুমিও আমাকে একই রকম বন্ধনে আবদ্ধ করে ফেলেছো। যেমন তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, তুমি চোখের আড়াল হলে আমার অস্বস্তি লাগে, তুমি কাছে এলে ভালো লাগে, তুমি আমাকে স্পর্শ করলে আনন্দ অনুভব করি। এই আনন্দটা অদ্ভুত স্বর্গীয় আনন্দ। এরকম আনন্দ আমি আগে কখনো অনুভব করিনি। এই যে আমাদের দুজনের বিচ্ছিন্ন হতে না পারার ঘটনা, এটা একরকম বন্ধনেরই ফল। হতে পারে, তবে আমি অতটা ভেবে দেখিনি। এখন আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তোমার সাথে আনন্দময় এই জীবন ছেড়ে আমি আর কখনো পৃথিবীর উপরে ফিরে যেতে পারবো না। নীরো চোখ বড় বড় করে বলল, কি বলছো তুমি? হ্যাঁ নীরো, পৃথিবীর উপরের জীবনটা একঘেয়েমি, নিরস। জীবনে কোনো বৈচিত্র্য নেই, নতুনত্ব নেই। জীবনে শুধুই যান্ত্রিকতা আর কৃত্রিমতায় ভরা। তুমি আমি দুজনে প্রাকৃতিক মানুষ হয়ে কিভাবে যান্ত্রিক আর কৃত্রিম জীবনকে পছন্দ করব? তুমি আমি প্রাকৃতিক মানুষ নই, দুজনেই ক্লোনের মাধ্যমে সৃষ্ট মানুষ। তুমি ঠিকই বলেছ, আমরা নিজেদের প্রাকৃতিক মানুষ বলে দাবি করতে পারি না, কারণ আমাদের জন্ম গবেষণাগারে, প্রকৃতিতে নয়। এটা সত্য হলে বলতে হবে পৃথিবী থেকে সত্যিকার মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে। পৃথিবীর উপরে প্রাকৃতিক গাছ আছে, আছে প্রাকৃতিক নদী, নালা, খাল, বিল, পশু পাখি, সবকিছু। এগুলোর অনেক কিছু কৃত্রিমভাবে সৃষ্টি করা হলেও প্রাকৃতিক জিনিসগুলোর গুরুত্ব সব চাইতে বেশি। এজন্য সবকিছুর প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করার জন্য আমরা কতই না চেষ্টা করছি, আইন পর্যন্ত করছি। অথচ বিস্ময়ের ব্যাপার হলো আমরা মানুষেরাই আমাদের সেই আসল প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। তুমি আমি কেউই নরনারীর সম্পর্কের মাধ্যমে জন্মগ্রহণ করিনি। আমরা কেউই স্কুল কলেজ পড়াশোনা করিনি। ল্যাবের মধ্যে একটা ছোট কাচের ঘরে আমাদের জ্ঞানকে আমাদের মস্তিষ্কে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। আমাদের বাবা নেই, মা নেই, কোনো ভাই নেই, বোন নেই, আত্মীয় স্বজনও নেই। আমরা একা, শুধুই একা। আমাদের সৃষ্টি করে আমাদের নির্ধারিত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে পৃথিবীর উপরে কথা বলবো, সমাজ ব্যবস্থা এখন সর্বজনীয় নয়। অবশ্য সমাজেরই অস্তিত্ব নেই, নেই কোনো বন্ধন।
নেই কোনো আবেগ, নেই কোনো পারস্পরিক ভালোবাসা বা পরনির্ভরশীলতা। আমার ধারণা পৃথিবী থেকে পুরুষদের নিশ্চিহ্ন হওয়ার পর এই সমস্যা আরো প্রকট হয়েছে। আমরা এখন যদি নিজেদের মানুষ বলে দাবি করি, আসলে আমরা মানুষ নই, মানুষের একটা খোলস মাত্র। আসল মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে। আসল মানুষের কিছু ছিটেফোঁটা যদি থেকে থাকে তাহলে তোমার মধ্যেই আছে, কারণ তুমি 5 বছর বয়স থেকে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছো। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশও কৃত্রিম। তারপরও তুমি আমার মতো অতটা কৃত্রিম পরিবেশে বাস করনি। তুমি প্রকৃতির সাথে যুদ্ধ করে মানুষের মতো মাথা উঁচু করে বেঁচেছিলে এবং বেঁচে আছো। তোমার মতো এই প্রকৃতিতে বেঁচে থাকতে আমারও ভালো লাগছে। ভালো লাগছে আজকের এই অঝোর ধারার বৃষ্টিকে, বাইরের আলো আঁধারিকে, প্রকৃতির বৈরতাকে। ভালো লাগার মূল কারণ আমি সত্যিকার প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে সত্যিকার মানুষের মতো বাঁচতে শিখছি। আর আমার পাশে আছো তুমি, একজন মানুষ যে কিনা আমার প্রতি টান অনুভব করে এবং আমিও তার প্রতি টান অনুভব করি। অর্থাৎ আমরা দুজনেই পারস্পরিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। এখন আমরা চাইলেও একে অন্যকে ছেড়ে যেতে থাকতে পারবো না। অন্তত আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মাঝে মাঝে মনে হয় তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো নীরো। নীরো চোখ বড় বড় করে বলল, কি বলছো নিরি? হ্যাঁ নীরো, সত্য বলছি। সত্য বলছি যে তার প্রমাণ আমার এই শরীরের লোমগুলো দেখো। তোমার সাথে কথা বলার সময় সব লোমগুলো দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে আমি তোমাকে স্পর্শ করিনি, অথচ তোমার উপস্থিতি, তোমার প্রতি আমার আবেগ, টান, ভালো লাগার বন্ধন আমার মন শরীরকে দারুণভাবে প্রভাবিত করছে। তা না হলে কখনোই আমার শরীর লোমগুলো দাঁড়িয়ে যেত না। অর্থাৎ আমাদের মধ্যে এমন কিছু ঘটেছে বা ঘটছে যা আমাদের মন শরীরকে দূর থেকেও প্রভাবিত করতে পারে, আমাদের আনন্দিত করতে পারে, আমাদের আবেগ প্রলোদ করতে পারে। নীরু কিছু বলল না, শুধু বড় বড় চোখে নীরের দিকে তাকিয়ে থাকলো। নীরি বলেও চলল, তুমি প্রমাণ চাও? তাহলে তুমি তোমার হাতের আঙ্গুল দিয়ে এই পাথরটা স্পর্শ করো। নীরু হাত দিয়ে পাশের পাথরটা স্পর্শ করলো। কিছু অনুভব করলে? সরু চোখে প্রশ্নটা করলো নীরি। না, কিছু অনুভব করিনি। এবার তোমার হাতের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে আমার হাতে স্পর্শ করো। কেন? করোই না। নীরু তার হাতের আঙ্গুল দিয়ে নীরির হাত স্পর্শ করতে গেলে লক্ষ্য করলো তার হাতের আঙ্গুলগুলো কাঁপছে। যখন সে হাত স্পর্শ করতে যাবে তখন নীরি বলল, আমার হাত না, আমার চোখ স্পর্শ করো। চোখ? হ্যাঁ। নীরু নীরির চোখ স্পর্শ করতে গেলে তার হাত আরো জোরে কাঁপতে থাকলো। নীরি চোখ বন্ধ করলে একসময় সত্যিই নীরু নীরিকে স্পর্শ করলো। নীরি চোখ বন্ধ রেখেই বলল, নীরু, তুমি কি পাথর আর আমাকে স্পর্শ করার পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ পারছি। কি বুঝতে পারছো? পাথরকে স্পর্শ করার মধ্যে কোনো আনন্দ নেই, তোমাকে স্পর্শ করার মধ্যে আনন্দ আছে। এই আনন্দটা অদ্ভুত, শুধুই পেতে ইচ্ছে করে। নীলি চোখ খুলে মিষ্টি করে হাসলো, তারপর বলল, আমার অনুভূতিও তোমার মতো। বলেছিলে পুরুষ নারীর মধ্যে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো আমাদের জানা নেই। হয়তো স্পর্শ করে আনন্দ পাওয়ার ওই রকম এক সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক সম্পর্কে আমরা বিস্তারিত কিছুই জানি না। তো যদি জানা থাকতো তাহলে পুরুষদের আমরা নিশ্চিহ্ন করে দিতাম না। আমরা নিজেদের কৃত্রিমভাবে সৃষ্টিও করতে করতে এতটাই কৃত্রিম হয়েছি যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এবং প্রিয় পুরুষ মানুষদের আমরা নিশ্চিহ্ন করে ফেলেছি। এটা যে কত বড় বোকামি হয়েছে তোমাকে বোঝাতে পারবো না। এদিক দিয়ে চিন্তা করলে আমি কতটা ভাগ্যবান ভাবতে পারছো? জানি না পারছো কিনা, আমি সত্যি ভাগ্যবান, কারণ আমি একজন পুরুষকে পেয়েছি, তাও আবার তোমার মতো অসাধারণ। কথাটা বলে নীরি হঠাৎই নীরোর কাঁধে মাথা রাখলো, তারপর বিড়বিড় করে বলল, নীরো, তোমাকে কেন আমার এত ভালো লাগে? নীরো অপ্রস্তুত ভঙ্গিতে বলল, জানি না, তুমি হয়তো বলতে পারবে। আমি যেন জেনেও জানি না। আমাকে তোমার ভালো লাগে না নীরো। খুব ভালো লাগে। সত্যি ভালো লাগে? তাহলে আমাকে জড়িয়ে ধরো। তোমাকে জড়িয়ে ধরবো? হ্যাঁ, জড়িয়ে ধরো। নীরু নীরিকে কাছে টেনে এনে জড়িয়ে ধরলো।
নীরি বলল, আমাকে জোরে, আরো জোরে জড়িয়ে ধরো। আমি একেবারে তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আমার মনে হয় তাতে আমরা এমন কোনো আনন্দ উপভোগ করব যা আগে কখনো করিনি। নীরু নীরিকে আরো জোরে জড়িয়ে ধরলো। সত্যি তারা দুজনেই উপলব্ধি করলো তারা এমন এক আনন্দ অনুভব করছে যা তাদের কেউ আগে কখনো অনুভব করেনি। আনন্দটা ভালো লাগার, শুধুই ভালো লাগার। তো যদিও নীরর ইচ্ছে করছিল না নীরিকে ছেড়ে দিতে, বৃষ্টি থেমে যাওয়ায় সে ছাড়তে বাধ্য হলো। তারপর বলল, নীরি, বৃষ্টি থেমে গেছে, চলো যাই। আবার বৃষ্টি হলে বিপদে পড়বো। নীরি মিষ্টি হেসে বলল, চলো যাই। গুহা থেকে বের হয়ে তারা আবার সার্ভার রুমের দিকে হাঁটতে শুরু করলো। তবে এবার তারা আলাদা হাঁটছে না, দুজনে দুজনের হাত ধরে হাঁটছে। নীরের ইতিহাসে একজন পুরুষ এবং একজন নারীর হাত ধরাধরি করে হাঁটার ঘটনা আজই যে প্রথম। এক সপ্তাহ পর নীরি এখন সম্পূর্ণ সুস্থ। হাঁটা চলায় তার আর কোনো অসুবিধা হয় না। বাম হাতের বড় ক্ষতটা সেরে উঠেছে। হাতটাকে এখন একেবারেই স্বাভাবিকভাবে নাড়তে পারে, ফলে দৈনন্দিন কাজগুলো সে নির্বিঘ্নে করতে পারে। তবে গত এক সপ্তাহে সে আর নিচে নামেনি। আগের দিন উপরে উঠতে অনেক কষ্ট হয়েছিল। ফাটলের সামনে পথটা বৃষ্টিতে ভেজা থাকায় নীরু তাকে অনেক পরিশ্রম করে উপরে তুলেছিল। এর মধ্যে নীরু সম্পূর্ণ পথটাকে বাঁশ আর দড়ির মতো একরকম লতা দিয়ে সিঁড়ি বানিয়ে ফেলেছে। এখন সহজেই তারা ওঠানামা করতে পারবে। বিকেলে নীরু নীরি দুজনেই নিচে নামলো। আজ তাদের পানি আর কিছু লতা আনতে হবে। নীরু পানি সংগ্রহ করে ছোট্ট একটা হ্রদ থেকে। হ্রদটা পাশেই। হ্রদের কাছে এসে পানি দেখে উৎফুল্ল হয়ে উঠল নীরি। পানি একদম স্বচ্ছ। হ্রদটা অগভীর হওয়ায় হ্রদের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। সে নিজের আবেগকে ধরে রাখতে না পেরে বলল, এত সুন্দর পানি? হ্যাঁ, এই হ্রদ থেকেই পানি নিই। হ্রদে আবার ভয়ঙ্কর কোনো প্রাণী নেই তো? এই হ্রদটাতে নেই। তুমি তো হ্রদের তলদেশ পর্যন্ত দেখতে পাচ্ছ, কিছুই নেই। আমরা তাহলে মাঝে মাঝে বিকেলে এসে এখানে বসতে পারি। নীরজ ধাতব বোতলে পানি ভরতে ভরতে বলল, হ্যাঁ পারি। তাহলে আমরা মাঝে মাঝে এই হ্রদের পাশে এসে বসবো। হ্রদটা আমার খুব পছন্দ হয়েছে। অবশ্যই বসবো। তাহলে চলো বসি। এখন বসবে নাকি লতাগুলো নিয়ে আসার পর বসবে? তাহলে কাজগুলো শেষ হয়ে থাকবে। ওই লতাগুলো হলে আমাদের সিঁড়িটা আরো শক্ত হবে। তাহলে চলো আগে লতা নিয়ে আসি। কত দূর? খুব বেশি দূরে না। হ্রদ পার হয়ে কিছুটা এগোলেই লতার ঝোপ আছে, সেখান থেকেই কেটে নিয়ে আসবো। হ্রদ পার হয়ে দুজনের সামনে এগোতে লাগলো। এখানে বড় গাছের থেকে ছোট ঝোপঝাড়ি বেশি। কিছু কিছু গাছে কাটা থাকায় নীরু আগে থেকেই নীরিকে সাবধান করে দিচ্ছে। নীরি দেখে দেখে পা ফেলছে, সমস্যা হচ্ছে না। তবে মাটিতে কাদা কাদা ভাব থাকায় মাটি পায়ে লেগে যাচ্ছে। আগে কাদা কাদা ভাব ছিল না, সকালে বৃষ্টি হওয়ার কারণে এরকম কাদা হয়েছে। লতাগুলোর জায়গায় কাদা আরো বেশি, পায়ের গোড়ালিও কাদায় দেবে যাচ্ছে। নীরু দ্রুত লতাগুলো কাটতে লাগলো। নীরি তার থেকে বাম পাশে ৩-৪ হাত দূরে অপেক্ষাকৃত কম কাদায় দাঁড়িয়ে আছে। নীরু ইচ্ছে করেই নীরিকে কাদায় আসতে নিষেধ করেছে। লতাগুলো কেটে নীরির হাতে দিচ্ছিল নীরু। নীরি সেগুলো কাঁধে ঝুলিয়ে রাখছে। হঠাৎই নীরির চিৎকার শুনে পিছনে ফিরে তাকালো নীরু। সে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিশাল এক পাইথন সাপ কাদার মধ্যে থেকে বের হয়ে এসে নীরিকে পেঁচিয়ে ধরেছে। সাপের শরীরটা বাঁশের মতো মোটা, লম্বায়ও অনেক বড়। সাপের অর্ধেক শরীর এখনো কাদার মধ্যে। নীরু জানে এই পাইথন বিষাক্ত না,
তবে পাইথনগুলো এতটাই শক্তিশালী যে শরীরের প্যাচের শক্তিকে একটা মহিষকেও মাটিতে ফেলে দিতে পারে। নিরির ক্ষেত্রে একই ঘটনা ঘটল। সাপটা এক টানে নিরিকে কাদার মধ্যে ফেলে দিল, তারপর টেনে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করলো। নীরও ততক্ষণ লাফ দিয়ে সাপটির কাছে চলে এসেছে। তারপর শরীরের সমস্ত শক্তিতে মাথা চেপে ধরল। সাপটি এত জোরে শরীরে মোচড় দিল যে নীরো নিজেও কাদার মধ্যে পড়ে গেল। তবে সে মাথা ছাড়ল না, বরং কোনো রকম সময়ক্ষেপণ ছাড়াই ধারালো ছুরি দিয়ে সাপটাকে কাটতে শুরু করলো। সাপটি মোচড়ামুচড়ি করলেও শেষ রক্ষা হলো না। নীরো সাপের শরীর থেকে মাথাটাকে একেবারে আলাদা করে ফেলল। নীর তখনও চিৎকার করে চলছে। সাপের সমস্ত শরীর তার শরীরে পেঁচানো। নীরো সাপটাকে নীরির শরীরের চারপাশ থেকে টেনে বের করে আনলে নীরি ভয়ে নীরোকে জড়িয়ে ধরল। তারপর হু হু করে কেঁদে উঠল। নীরো সান্ত্বনা দিয়ে বলল, এখন আর ভয় পেও না, কিছু হবে না। নীরো অস্পষ্ট স্বরে বলল, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। পাইথনগুলো সত্যিই ভয়ঙ্কর। এরা যে কখন কোথা থেকে থাকে বোঝা মুশকিল। গাছের মাথা, ঘাস, পানি, কাদা, ঝোপঝাড়, এমনকি পাথরের ফাঁকেও থাকে। যাই হোক, এ যাত্রায় আমরা রক্ষা পেয়েছি। এরপর আরো সতর্ক থাকতে হবে। চলো উঠি। নীরি উঠে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে তাকালো। তার মনে হচ্ছে সাপটা এখনো তার শরীরে পেঁচে আছে। ভালো মতো দেখে বলল, সমস্ত শরীর তো কাদায় একাকার হয়ে গেছে। হৃদে গোসল করে ফেললে ঠিক হয়ে যাবে, চলো। হৃদের পানিতে নামতে নীরি কিছুক্ষণের মধ্যেই আগের ভয়ঙ্কর মুহূর্তের কথাটা ভুলে গেল। সে উৎফুল্ল হয়ে এদিক ওদিক সাঁতরাতে লাগলো। নীরিও পানিতে নেমেছে, তবে অতটা সাঁতরাচ্ছে না। সে শুধু নীরিকে দেখছে। নীরি সাঁতরে একবার দূরে যাচ্ছে, আবার কাছে এসে তাকে স্পর্শ করছে। কখনো সামনে এসে দু একটা কথা বলছে, আবার কখনো পিছন থেকে গলা জড়িয়ে ধরছে। এরকম একবার গলা জড়িয়ে ধরলে নীরো নীরিকে নিয়ে পানিতে ডুব দিল। তারপর নীরিকে সামনে এনে দুজনে দুজনের দিকে তাকালো। নীর মুচকি একটা হাসি দিয়ে পানির মধ্যেই অনেক দূরে চলে গেল। নীরিও পানির নিচ দিয়ে এগোতে শুরু করলো নীরির পিছন পিছন। একটা জায়গায় এসে দুজনে আবার পানির উপর মাথা তুলল। নীরো মাথা ঝাঁকি দিয়ে বলল, কেমন লাগছে নীরি? দারুণ, অসাধারণ। তবে তবে কি? পোশাক পরে সাঁতরে মজা পাচ্ছি না। পোশাকের ওজন অনেক বেশি। তোমার জন্য হালকা পোশাক বানাতে হবে। এখানে হালকা পোশাক পাবে কোথায়? এই যে আমি যেমন পশুর চামড়ার পোশাক পরছি এরকম। তাহলে আমাকেও একটা বানিয়ে দিও। তুমি বানিয়ে দিলে আমি পরবো। কিসের চামড়া দিয়ে বানাবো? সাপের, হরিণের, চিতার, নাকি অন্য কিছুর? তোমার যেটা ইচ্ছে। অবশ্য তোমার তো অনেকগুলো পোশাক বানানো আছে। কয়েকদিন আগে দেখলাম তুমি হরিণের চামড়া দিয়ে কয়েকটা পোশাক বানাচ্ছ। ওগুলো তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। আমি ওখান থেকে নিয়ে নেব? তুমি পড়তে পারবে? তুমি পারলে আমি পারবো না কেন? ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো নিয়ে নাও। কথাগুলো বলতে বলতে নীরি নীরোর একেবারে কাছে চলে এলো। তারপর আবার দূরে যাওয়ার জন্য সাঁতরাতে শুরু করলো। নীরো বলল, চলো উঠি, অনেকক্ষণ পানিতে আছো, পরে ঠান্ডা লেগে যাবে। আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আরো কিছুক্ষণ পানিতেই সাঁতরাই। অন্য একদিন আসবো। আজ আর না, চলো। ঠিক আছে, চলো। সার্ভার রুমে ফিরে এসে নীরু রাতের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল। সকালে মাছ ধরে এনেছিল, সেগুলোকে এখন পুড়িয়ে তারপর খাবে। মাছগুলো সারা দিন রোদে শুকিয়েছে, এই জন্য এখন সময় বেশি লাগবে না। আগুন জ্বালিয়ে তাই মাছগুলোকে পোড়াতে শুরু করলো সে। আমাকে কেমন লাগছে দেখো তো? নীরির প্রশ্নে নীরব বাস্তবে ফিরে এলো। এতক্ষণ মাছ নিয়ে ব্যস্ত থাকায় সে নীরির দিকে লক্ষ্যই করেনি। নীরি হরিণের চামড়ার পোশাক পরেছে। দু টুকরো চামড়া তার শরীরের খুব অল্প অংশই ঢাকতে পেরেছে।
লাল আগুনের ওপাশে নীরিকে এত সুন্দর লাগছে যে মুহূর্তের জন্য নীর বাকশক্তিহীন হয়ে গেল। নীরি আবার বলল, কই, বললে না তো আমাকে কেমন লাগছে? অপূর্ব, অসাধারণ। সত্যি? হ্যাঁ, সত্যি। নীরি ঘুরে এসে নীরর পাশে বসলো। তারপর নীরর কাঁধে হাত রেখে বলল, আমিও খুব মজা পাচ্ছি তোমার পোশাক পরে। আমি ভাবছি এখন থেকে আমি এরকম পোশাকই পরবো, এগুলো খুব আরামের। নীর বিড়বিড় করে বলল, ঠিক আছে, পরবে। আমি তোমাকে আরো কয়েকটা বানিয়ে দেব। নীর অদ্ভুত একটা কাজ করলো। হঠাৎই নীরর মুখে একটা চুমু দিয়ে বলল, তুমি আসলে খুব ভালো নীর, খুব ভালো। ঘটনার আকস্মিকতায় নীর একেবারে স্তম্ভিত হয়ে গেল। এ ধরনের একটা মুহূর্তের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অথচ সে চাইছে নীরি তাকে আরো একটা চুমু দিক, কারণ তার খুব ভালো লেগেছে। তার নিজেরও খুব ইচ্ছে করছে নীরিকে একটা চুমু দিতে, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারল না। নীরি কিছুক্ষণ রহস্যময় চোখে তাকিয়ে থেকে নিজেই সরে গেল। সে এখন অন্য পোশাকগুলো পরীক্ষা করে দেখবে কোনটা কোনটা তার লাগে। রাতের খাওয়া শেষে নীরও তার বিছানায় এসে শুয়ে পড়ল। রাতে সার্ভার রুমের এক কোণায় সে আগুন জ্বালিয়ে রাখে, কারণ রাতে আপদ বিপদের কথা বলা যায় না। ওই আগুনটার দিকেই তাকিয়েছিল সে। হঠাৎ পিঠের উপর আলতো স্পর্শে চমকে উঠল। ঘুরে তাকিয়ে দেখে নীরি তার বিছানায় এসে বসেছে। নীর অবাক হয়ে বলল, তুমি এখানে? নীরি রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আমি ঠিক করেছি তোমার কাছে ঘুমাবো। আমার কাছে? হুম। কেন? আমি তোমার ভালো লাগার স্পর্শ পেতে চাই। তুমি যখন আমার শরীর স্পর্শ করো তখন আমার দারুণ ভালো লাগে। আমি চাই তুমি তোমার স্পর্শে আমাকে পাগল করে দেবে। কথাগুলো বলতে বলতে নীরি সামনে ঝুঁকে নীরর ঠোঁটে হালকা একটা চুমু দিল। সাথে সাথে শিহরিত হয়ে উঠল নীর। সেও সাহস করে নীরির পাতলা ঠোঁটে একটা চুমু দিল। নীরি ভালো লাগার তীব্র আবেশে চোখ বন্ধ করলো। তারপর নিজেকে একেবারে নীরর মাঝে এলিয়ে দিল। বিড়বিড় করে বলল, তুমি আমাকে স্পর্শ করো নীর, আমাকে স্পর্শ করো। আমি তোমার গভীর স্পর্শ পেতে চাই। সারাটা জীবন তোমার স্পর্শে স্পর্শেই বেঁচে থাকতে চাই। নীর এবং নীরি ওই রাতে তাদের স্পর্শের ভালোবাসাকে নতুন ভাবে নতুন আঙ্গিকে আবিষ্কার করলো। তারা একে অন্যকে ভালোবাসতে বাসতে এমন এক মাদকতায় জগতে হারিয়ে গেল যেখানে আনন্দটাই ছিল শুধুই স্বর্গীয়। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।